1835 খ্রিস্টাব্দে বারাণসীর গঙ্গা তীরের কোনো একটা স্পেসিফিক ঘাটে বা কোনো একটা জায়গায় মোরপন্থ পাই আর ভাগীরথী দেবীর ঘরে জন্ম হয় মণিকর্ণিকা তাম্বে। এই মণিকর্ণিকায় কিন্তু এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই। গেটগুলোর নাম যেরকম জানা যায়, যেমন সাগর গেট, লক্ষ্মী গেট, চাঁদপোল, দাঁতিয়া দরওয়াজা, এইভাবে 10খানা গেট রয়েছে এখানে। এই ঝাঁসির দুর্গ কিন্তু বুন্দেলখণ্ড মালভূমির উপরই অবস্থিত। আর ঝাঁসি বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশে পড়ে। গোয়ালিয়র থেকে আমার এই জার্নিটা শুরু করেছিলাম এবারের পুজোর ঠিক এক সপ্তাহের এই জার্নি আমার। দেন আমি খাজুরাহো যাই। গোয়ালিয়র খাজুরাহো রেগুলার ভিডিও যারা মিস করে গেছেন তাদের জন্য আমি সব কিছু ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, চাইলে এই মধ্যপ্রদেশ ভ্রমণের এর আগের পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন। আর মধ্যপ্রদেশের সফরে এসে অনেকে ভাবছেন আমি ঝাঁসিকে কেন দেখাচ্ছি, কারণ ঝাঁসি ইউপির মধ্যে পড়ছে। অ্যাকচুয়ালি আমরা যদি ম্যাপটাকে ফলো করি তাহলে ঝাঁসি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের ঠিক বর্ডারে। গতকাল আমি গেছিলাম ওরছা ভ্রমণের সমস্ত ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। ওরছা ফোর্টও কিন্তু দারুণ সুন্দর এবং পিছনের ব্যাকগ্রাউন্ড, প্রাকৃতিক সৌন্দর্য এবং হিস্ট্রি সব কিছুই কিন্তু মানে অনবদ্য। আজকে বেরিয়েছি ঝাঁসি শহরকে ঘুরে দেখব বলে। এখন বেরোলাম, যাবো ঝাঁসি ফোর্ট, আর তারপর আর কোথায় কোথায় কী কী দেখা যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি ঝাঁসির জার্নি। টিকিট কিন্তু এখানে আপনি এএসআই অনলাইনেও করতে পারেন, এখানে অফলাইন কাউন্টারেও পাবেন, কারণ ঝাঁসির এই ফোর্ট হচ্ছে এএসআই মনুমেন্টের আন্ডারে পড়ছে। সো আমি অনলাইন করেই এসেছি, কারণ অনলাইন সস্তা হয়। এখানে ভারতীয়দের জন্য কাউন্টার টিকিট করলে 25 টাকা, আপনি অনলাইন যদি করে আসেন এএসআই থেকে, মানে এএসআই ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে 20 টাকা পড়বে। আর এই ভিডিওগ্রাফি, ক্যামেরা এসবের জন্য এখানে কাউন্টারে একটা 25 টাকার স্লিপ শুধু করে নিতে হবে। ঝাঁসির ফোর্টে আপনি ঢুকছেন, এপাশের সাইড দিয়ে এন্ট্রি করছেন। এন্ট্রি দিয়ে ঢুকেই আপনার প্রথম যে স্পটটা আপনি চোখে দেখতে পারবেন এটা হচ্ছে কড়ক বিজলি তোপ বা ক্যানন। এটার নাম কড়ক বিজলি এর কারণ হচ্ছে এটা যেখান থেকে ফায়ারিং হচ্ছে সেইখানে সিংহের মুখের ডিজাইন করা আছে, আইব্রোজ এগুলোর সব সুন্দর আর্টিস্টিক ওয়েতে আঁকা রয়েছে। মানে কড়ক বিজলি এই তোপটা যখন ফায়ার হতো, এটার মুখেও যেরকম সিংহের ডিজাইন রয়েছে ঠিক সেরকম এটার ফায়ারিংয়ের যে সাউন্ডটা সেটা সিংহের গর্জনের মতো হতো। তো সেই আওয়াজ এবং এর আর্টিস্টিক ভিউ এই দুটোকে মিলিয়ে এইটার নাম দেওয়া হয়েছে কড়ক বিজলি তোপ। এই ঝাঁসির দুর্গ তৈরি হয়েছিল 1602 থেকে 1631 খ্রিস্টাব্দের এই সময়কালের মধ্যে, এবং এই দুর্গ কিন্তু তৈরি করেছিলেন বুন্দেলা রাজারা। রাজা বীর সিং দেও বুন্দেলা, তিনিই কিন্তু এই ঝাঁসির দুর্গের নির্মাতা। ওরছার ফোর্টের আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি, এবং সেখানে ওরছা ফোর্টের হিস্ট্রি বলতে গিয়ে বীর সিং দেও বুন্দেলা মহারাজা ছিলেন সেখানকার, তার নাম আমি উচ্চারণ করেছিলাম। এই 2 স্টোরি যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণেশ টেম্পল। এই ঝাঁসি ফোর্টের মধ্যে এই গণেশ টেম্পলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই নিয়মিত গণেশ পুজো করতে আসতেন। গণেশ টেম্পল দেখার পর তার পাশ থেকে বেশ কিছুটা সিঁড়ির স্টেপ করা রয়েছে, আর সেই স্টেপটা দিয়ে উপরে উঠে গেলে আরেকখানা ক্যানন দেখতে পারবে, যেটাকে এখানে লেখা রয়েছে ভবানী শঙ্কর ক্যানন বা ভবানী শঙ্কর তোপ। 1731-এ মারাঠা রুলার নারুশঙ্কর বা নরুশঙ্কর তিনি এই ফোর্টের পজিশন নেন, এবং সেই সময় এই ঝাঁসির এই ফোর্টকে বলা হতো শঙ্করগড়। আর ঝাঁসির প্রাচীন নাম ছিল বজরন্ত নগর। পরবর্তীকালে 1853-তে মারাঠা রুলারদের কাছ থেকে এই ফোর্টের অধিকার আসে রাজা গঙ্গাধর রাওয়ের হাতে। ঝাঁসি ফোর্টের যে আউটার ওয়াল সেটা কিন্তু গ্রানাইট পাথর দিয়ে তৈরি, এবং সেই ওয়াল 16 থেকে 20 ফুট পর্যন্ত চওড়া। সেই কারণে ঝাঁসি ফোর্টকে বাইরে থেকে আক্রমণ করে সেখানে ফোর্টের অধিকার নেওয়াটা কিন্তু বেশ শক্ত একটা কাজ ছিল। ঝাঁসি ফোর্টে 10খানা গেট পাবেন। এই আমার পিছনে একখানা গেট যেরকম দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পর্যটকরা ঝাঁসি ফোর্টে যখন আসি তখন ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করি, আর পুরো ফোর্টটা ঘুরতে ঘুরতে এই 10টা গেটকে আমরা ক্রস করি। এখন যে জায়গাটা এসেছি এটাকে বলা হয় বারাদড়ি। এই জায়গাটা রাজা গঙ্গাধর রাও তার ভাইয়ের জন্য তৈরি করেছিল। রাজা গঙ্গাধর রাওয়ের ভাই যিনি ছিলেন, নাটক, সঙ্গীত, মিউজিক এসবের প্রতি তার একটা আকর্ষণ ছিল। তো সেই কারণে ভাইয়ের জন্য তিনি এই জায়গাটাকে নির্মাণ করিয়েছিলেন, এবং এখানে একটা সেন্টারে ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার বডি রয়েছে, যেখান থেকে ফোর্টে বিভিন্ন জায়গায় ওয়াটার সাপ্লাইও করা হতো দরকার হলে। আর এখানে সেন্টারে একটা ফাউন্টেনও ছিল। 1835 খ্রিস্টাব্দে বারাণসীর গঙ্গা তীরের কোনো একটা স্পেসিফিক ঘাটে বা কোনো একটা জায়গায় মোরপন্থ পাই আর ভাগীরথী দেবীর ঘরে জন্ম হয় মণিকর্ণিকা তাম্বে। এই মণিকর্ণিকায় কিন্তু এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই।
ঘটনাচক্রে এই রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণিকর্ণিকা তাম্বে। তবে মণিকর্ণিকা তাম্বে কিন্তু গঙ্গাধর রাওয়ের প্রথম পত্নী নন। বিয়ের পর এখানকার রিচুয়ালস হচ্ছে যে নামের পরিবর্তন করতে হয়। তো মণিকর্ণিকা তাম্বে তখন হলেন লক্ষ্মীবাই। 1851-তে এই ঝাঁসির দুর্গের রাজা গঙ্গাধর রাও এবং রানী লক্ষ্মীবাইয়ের ঘর আলো করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান, আর তারা নাম রাখেন দামোদর রাও। রাজনৈতিক হিংসা তো সব পরিবারেই থাকে, সিংহাসনের দখল নিয়ে হিংসাত্মক মনোভাব তারও কম পড়ে না কিছু। সমস্ত ঘটনাচক্রের শিকার হয়ে এই দামোদর রাও কিন্তু অল্পকালের মধ্যেই মারা যান। পুরুষ গানার গুলাম গাউস খান, একজন মহিলা গানার, এখানে লেখা রয়েছে এদের নামগুলো মতিবাই, আর একজন হচ্ছেন হর্স রাইডার লিডার খুদাবক্স। এই তিনজন 1858-তে এই ফোর্টে যখন ইংরেজরা আক্রমণ করে তখন এই ঝাঁসির হয়ে যে যুদ্ধ লড়াই চলেছিল সেখানে এই তিনজন এখানে যুদ্ধে মারা যান, এবং এই যে জায়গাটা এইটা তাদের সমাধিক্ষেত্র। এই গ্রেভিয়ার্ডের এই উল্টো দিকে এই যে বন্ধ ছোট ছোট কুঠুরি টাইপের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অস্ত্রাগার। ঝাঁসির দুর্গে সৈন্যবাহিনী যত অস্ত্রশস্ত্র ব্যবহার করতো সেগুলো সব এইখানে রাখা থাকতো এই অস্ত্রাগারে। 1851-তে দামোদর রাও তার জন্মের কিছুকালের মধ্যেই মারা যান। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং রাজা গঙ্গাধর রাও তখন নিঃসন্তান হয়ে পড়েন। পরবর্তীতে তারা এখানে আনন্দ রাও বলে এক সন্তানকে নিজেদের দত্তক পুত্র হিসাবে ঘোষণা করেন, এবং আনন্দ রাওকে তারা দামোদর রাও নামকরণ করেন, এবং তারপর সে আনন্দ রাও ওরফে দামোদর রাওকে নিজেদের পুত্র সন্তানের মতো বড় করতে শুরু করলেন। 1853-তে এই আনন্দ রাও ওরফে কিনা দামোদর রাওকে রাজা গঙ্গাধর রাও ঝাঁসির সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করলেন, এবং তার কিছুকালের মধ্যেই বিষ প্রয়োগের কারণে রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যু হয়। আর সেই সময় ঝাঁসির সিংহাসন আবারও তার রাজাকে হারিয়ে ফেলে। রানীর বয়স তখন মাত্র 19-20 বছরের দোরগোড়ায়। এই বিল্ডিংটার নাম হচ্ছে 5 মহল। এই বিল্ডিংটাও তৈরি করেছিলেন বীর সিং দেও বুন্দেলখণ্ডের রাজা। গঙ্গাধর রাওয়ের পত্নী ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি এই বিল্ডিংয়ে থাকতেন। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 5 তলা বিশিষ্ট, কিন্তু বর্তমানে এই 2টো ফ্লোর শুধু মাটির উপরে দেখা যাচ্ছে, যার মধ্যে একদম টপ ফ্লোর যেটা উপরের দিকে রয়েছে সেই ফ্লোরটা ব্রিটিশ রুলিং যখন চলছে ঝাঁসিতে তারা অ্যাড করেছিল। আর এই 5 মহলা এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ছিল রানীর মিটিং হল, আর এর ফার্স্ট ফ্লোরে একটা পার্ট, মানে ওই অ্যাপার্টমেন্টের একটা পার্টে রানীর নিজের ঘর ছিল। 1856 পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার সর্বেসর্বা ছিলেন হচ্ছে লর্ড ডালহৌসি, এবং তিনি একটা নতুন আইন প্রণয়ন করেন যেটাকে বলা হয় সত্যবিলোপ নীতি। এবং এই সত্যবিলোপ নীতি আইনের প্রয়োগ করা হয় তখন ঝাঁসির উপরে প্রকৃত উত্তরাধিকার নেই, এবং সেই দত্তকপুত্র রাজ্য শাসনে অপারগ। এই কারণ দেখিয়ে এই ঝাঁসি ফোর্ট, ঝাঁসি এরিয়া, এই জায়গাকে ব্রিটিশরা নিজেদের অধিকারে নিতে চায়, এবং ঝাঁসি দুর্গ থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে চলে যাওয়ার নির্দেশ দেন, এবং তার সাথে মাসে 60,000 টাকা বেতন ঝাঁসি রানীকে দেওয়া হবে। এই মর্মে ব্রিটিশ সরকার ঝাঁসির রানীর কাছে লেটার পাঠান, এবং ঝাঁসির যে রানী তিনি পরিষ্কার মানে সাফ জানিয়ে দেন যে তিনি ঝাঁসির দুর্গ পরিত্যাগ করবেন না, এবং তিনি ঝাঁসিকে কিছুতেই এই ইংরেজদের হাতে সমর্পণ হতে দেবেন না। ঝাঁসি যতদিন এই দত্তক সন্তান নাবালক রয়েছে ততদিন পর্যন্ত ওই দত্তক সন্তানের হয়ে এই ঝাঁসি শাসনভার ঝাঁসি রানী লক্ষ্মীবাই নিজের কাঁধে তুলে নেন। এই 5 মহলের পিছন দিকটায় আমি এখন যেখানে এসেছি, এইখানে এলে কিন্তু আপনি পুরো 5 মহলের 5টা ফ্লোরই দেখতে পাবেন, এবং যেখানে ঝাঁসি রানী নিজে থাকতেন কিন্তু ফার্স্ট ফ্লোরে। রাজা গঙ্গাধর রাও যতদিন ছিলেন তিনি কিন্তু তার চোখে যাদেরকে প্রিজনার বলে মনে করতেন তাদেরকে তিনি কিন্তু ফাঁসির সাজা শোনাতেন। এখানে একটা ফাঁসি ঘরও রয়েছে এই ফোর্টে, তবে এখন সেটা আর মানে দেখা যায় না। পরবর্তীকালে এই ফোর্টে বিবাহ করে রানী লক্ষ্মীবাই যখন আসেন তিনি কিন্তু এখানে তখন এই ফাঁসি বন্ধ করে দেন, এবং তারপর থেকে রানীর সহমত নিয়েই ঝাঁসির রাজা নিজেও কিন্তু আর কাউকে কোনোদিন এই ফাঁসির আদেশ শোনাননি। ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঘোড়ায় চড়া এবং অস্ত্রবিদ্যা শিক্ষায় অত্যন্ত পারদর্শী ছিলেন। বিয়ের আগে এবং বিয়ের পরেও তিনি তার জীবনধারা কিন্তু পাল্টাননি। রাজাকে বিয়ে করে আসার পরেও এখানে তার একটি দুর্গা বাহিনী ছিল, অর্থাৎ মেয়েদেরকে নিয়ে তিনি একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন, এবং সেই সেনাবাহিনীর যে নিয়মিত অস্ত্র শিক্ষা, ঘোড়ায় চড়া, এই সমস্ত যে জিনিসগুলোর নিয়মিত তিনি চর্চা করাতেন সেই মেয়েদের বাহিনীকে, অর্থাৎ দুর্গা বাহিনীকে, সেই জায়গাটা হচ্ছে এই সামনের এই গ্রাউন্ডে, যেখানে এখন একটা ক্রিকেট
ক্রিকেট স্টেডিয়াম আছে ওদিকে দূরে, একটা ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, এদিকে রানী লক্ষ্মীবাঈর নামে একটা স্কুলও রয়েছে। 1856-57 সালে তখন ভারতের বিভিন্ন প্রান্তে, একদিকে যেমন ব্যারাকপুর, একদিকে সেরকম লখনৌ, বিভিন্ন প্রান্তে সিপাহী বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। সেই সময় এই সিপাহী বিদ্রোহের সেনাবাহিনীর সঙ্গে এই ঝাঁসির রানীর যোগাযোগ গড়ে ওঠে এবং তিনি এই দুর্গ ছেড়ে কোনোদিনই যাবেন না, ঝাঁসি কোনোদিনই ইংরেজদের হাতে আসবে না, এই মর্মে তিনি ব্রিটিশদের একটা লেটারও পাঠান। ঠিক এরপরেই ইংরেজরা কী করলেন, প্রায় 150 সৈন্যবাহিনী নিয়ে এবং বেশ কিছু মডার্ন আধুনিক উইপন্স যেরকম গোলা বারুদ বন্দুক এইসব নিয়ে এই ঝাঁসির দুর্গে আক্রমণ করলেন এবং নিজের সাধ্যমতো নিজের সেনাবাহিনী নিয়ে ঝাঁসির রানী এই ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠলেন, লড়াই করলেন, কিন্তু শেষ পর্যন্ত এই ঝাঁসি দুর্গকে তিনি বাঁচাতে পারেননি। তখন তিনি তার দত্তক পুত্র অর্থাৎ ঝাঁসি সিংহাসনের যিনি উত্তরাধিকারী সেই আনন্দ রাও ওরফে দামোদর রাওকে তিনি পিঠে বেঁধে নিয়ে, কারণ তিনি তখনও যথেষ্ট ছোট, পিঠে বেঁধে নিয়ে তিনি তার বিশ্বস্ত ঘোড়ায় চড়ে, সাদা রঙের ঘোড়া ছিল তার, সেই বিশ্বস্ত ঘোড়ায় চড়ে পিঠে তার দত্তক সন্তানকে নিয়ে এই ঝাঁসি দুর্গ পরিত্যাগ করেন। এবং সেটাও কিভাবে পরিত্যাগ করেন, এই ফোর্টের এই প্রান্ত থেকে তিনি ঘোড়ায় চড়ে লাফ দেন, লাফ দিয়ে এই ঝাঁসি দুর্গ ছেড়ে তিনি চলে যান। কিন্তু তার যুদ্ধ কিন্তু তখনও জারি ছিল। আমার পিছনে এইটা হচ্ছে সেই জাম্পিং স্পট। 1858 4 এপ্রিল রানী তার দত্তক পুত্র আনন্দ রাও ওরফে দামোদর রাওকে পিঠে বেঁধে নিয়ে এখান থেকে ঘোড়ায় চড়ে লাফ দিয়ে ঝাঁসি দুর্গ পরিত্যাগ করেন। প্রথমে যান কল্পি, এখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে, এবং তারপর কল্পি থেকে তিনি চলে যান হচ্ছে গোয়ালিয়রের দিকে। গোয়ালিয়রের রাজার সহায়তা নিয়ে রানী, তার দত্তক পুত্র এবং বেশ কিছু সেনাবাহিনীর বেঁচে যাওয়া সৈন্য সামন্তদের নিয়ে সেখানে গোয়ালিয়রে আশ্রয় নেয়। 1858 জুন মাসে আবার রানীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ লাগে এবং সেই যুদ্ধে রানী পুরুষের বেশে ব্রিটিশ সরকার, ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেন। আর সেই যুদ্ধেই 1858 18 জুন রানী মারা যান প্রচণ্ড উন্ডেড অবস্থায়। আর এখন এই দুর্গটা দেখে এখন বাইরের দিকে যাচ্ছি, আর এই দুর্গে এই লেফট সাইডে যে গার্ডেনগুলো দেখছেন, এই গার্ডেনটাকে এখানে বলা হয় হচ্ছে আমোদ গার্ডেন। সো 1835-এ জন্ম আর 1858-তেই জীবন শেষ। কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ প্রত্যেকটা ভারতবাসীর কাছে এখনও যেন অমর। প্রত্যেকটা নারীর আমাদের ঝাঁসির রানীর মতো হওয়া উচিত, আমি তো সেটা মনে করি। এবং যে কোনো বিষয়ে এত তিনি দৃঢ় সচেষ্ট ছিলেন এবং সেই সাথে কোনো একটা পুরুষের থেকে তিনি কিন্তু কম ছিলেন না। 1861-তে এই ঝাঁসি ফোর্টের অধিকার দেওয়া হয় গোয়ালিয়রের রাজা জয়াজি রাও সিন্ধিয়াকে। কিন্তু বেশিকাল কিন্তু গোয়ালিয়রের অধীনেও এই ঝাঁসি ছিল না, কারণ পরবর্তীতে 1886-তে এই ঝাঁসি আবার ইংরেজরা নিজেদের দখলে নিয়ে নেয়। আজকে 27 অক্টোবর, 27 অক্টোবর, এখানে যে প্রসেশনটা দেখলেন এটা হচ্ছে, একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে ঝাঁসি বাহিনীর একটা সেনা টুকরি ছিল যার নাম দুর্গা বাহিনী। তো এখানে সেই দুর্গা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রসেশন বেরিয়েছে। আর এখন ঝাঁসি ফোর্ট থেকে হেঁটেই আপনি চলে আসতে পারবেন রানী মহলে। এই জায়গাটার ডিস্ট্যান্স হচ্ছে 1 কিলোমিটার মতো। 1769 থেকে 96 খ্রিস্টাব্দের মধ্যে এই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ মহল, এটাকে বর্তমানে রানী মহল বলা হয়, এই রানী মহলের প্রতিস্থাপন করা হয়েছিল। এই মহলটা তৈরি করেছিলেন হচ্ছে রঘুনাথ রাও দ্বিতীয়, যিনি নেওয়ালকার ফ্যামিলিরই একজন মেম্বার ছিলেন। যখন রাজা গঙ্গাধর রাও মারা যান তখন ঝাঁসি রানীর বয়স এই 19-20 বছরের আশপাশে। তিনি রাজার মৃত্যুর পর ঝাঁসির শাসনকার্য সামলাতেন ঠিকই, কিন্তু সেই সময় তিনি ফোর্টের মধ্যে আর থাকতেন না, তার বাসভবন হিসাবে তিনি এই প্যালেসটাকে বেছে নিয়েছিলেন। 1857 বিদ্রোহে এই প্যালেস কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পরবর্তীকালে রিস্টোরেশন করা হয়েছে এবং ভেতরে যেটা শুনলাম ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে। রানী মহলও কিন্তু এএসআই এর আন্ডারে আসছে, কিন্তু অফলাইন টিকিটের ফ্যাসিলিটি নেই। এখানে এদের একটা কিউআর কোড আছে, পেটিএম বা গুগল পে এই ধরনের যে সমস্ত পেমেন্ট অ্যাপগুলো রয়েছে ইউপিআই এর, সেইখানে অ্যাপের থ্রু দিয়ে ওই কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে, করে টিকিট করতে হবে। এবং এখানে 20-40 টাকার টিকিট লাগলো। আর সেই সাথে এই যে দোতলা যে রানী মহল, এর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখানে কোনো রকম ক্যামেরার চার্জেস এরা নিচ্ছে না। এখন চলে এসেছি এই রানী মহলের দোতলায়। এখানেই অ্যাকচুয়ালি যা যা দেখার সেই জিনিসগুলো রয়েছে, আর বেশ কিছু পেন্টিংস রয়েছে। এইটা হচ্ছে রাজা গঙ্গাধর রাওয়ের সমাধি ক্ষেত্র বা ছত্রী। রানী মহলের দোতলাতেই রানী মহল যেটা রয়েছে, সেখানে বেশ
কিছু ওয়ালে সুন্দর পেন্টিং রয়েছে যেগুলো মানে ক্ষতি হয়ে যাওয়ার পরেও কিছু চিহ্ন রেখে গেছে, যেটা থেকে অনুমান করে নিতে হবে। তো রানীর কিছু কিছু ব্যবহার করতো অস্ত্রশস্ত্র, সেই ধরনের কিছু জিনিস বা রানীর লেখা কিছু চিঠি, সেগুলোর সবই পোর্ট্রেট ফর্মে রয়েছে। মানে আপনি এলিমেন্টটা দেখতে পারবেন না, সেগুলোর পিকচার এখানে তলায় ক্যাপশন দিয়ে দিয়ে উপরে মিউজিয়ামে কিছু রাখা হয়েছে। এর সাথে 1857 বিদ্রোহের আগুন যে রানীমহলেও এসে পড়েছিল, সেই ইতিহাসটাকে জীবন্ত রাখার জন্যই হয়তো আজকে এই রানীমহল এখনো দাঁড়িয়ে রয়েছে। এখন চলে এসেছি, এখানে গভর্নমেন্ট মিউজিয়াম একটা আছে। এটা ফোর্ট যাওয়ার সময় আপনার রাইট হ্যান্ড সাইডে পড়বে। আপনি চাইলে এই ঝাঁসির ট্যুরটা এই গভর্নমেন্ট মিউজিয়াম দেখা দিয়েও শুরু করতে পারেন। এই গভর্নমেন্ট মিউজিয়ামটা কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4:30 অবধি খোলা, এবং ইউপি গভর্নমেন্টের এখানে হচ্ছে উইকলি হলিডেজটা সোমবার, তাই সোমবার বন্ধ থাকে, যে কোনো গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকবে। আর সেই সাথে সেকেন্ড সানডে আর ফলোয়িং স্যাটারডেটাও কিন্তু বন্ধ থাকবে। তো ঝাঁসি যখন ঘুরতে আসবেন এই অ্যাকর্ডিং টু ডেট এই প্ল্যানগুলো করবেন যে কবে কোথায় যাবেন। আপনারা চাইলে এর সাথে গঙ্গাধর রাওয়ের সৌধ এবং লক্ষ্মী তালাব চাইলে দেখতে পারেন। আমি আর গেলাম না, কারণ দীর্ঘদিন ধরে ঘুরছি, পায়েও আর জোর নেই, এত ফোর্ট ঘুরতে ঘুরতে পায়ে প্রচণ্ড ব্যথা। ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসির সঙ্গে থাকবেন, পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।